আমি ওনারে বিয়ে করুন। কি করতেছেন? ওইখানে যান। একটা মানুষ যখন বিপদে পড়ে সে সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না। আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন আমি আপনার কি বলছিলাম? আমি আপনার পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। আপনি কেন এটা করলেন? আমি বলছিলাম আমার বিয়ে করে সেই সুযোগটা কাজে লাগাইছেন না। ভুল বুঝতেছ, এটা ঠিক আছে, আমি তোমার খুব পছন্দ করি, এই জন্যই আমার চোখের সামনে তো তুমি ছোট হইতেছিলা, তোমার পরিবার ছোট হইতেছিল, সারা দিয়ে কত মানুষ কি নাকি বিপদ হয়ে যায়, বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি কইছি যে আমি বিয়ে করুম। আমি বিয়ে করতে চাইছি আপনারে? আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে, সমাজের দিকে তাকে আমার বিয়ে করতে হয়েছে। আমার বাপ জোর করে আপনার সাথে আমার বিয়ে দিচ্ছে। আমি তো বিয়ে করতে চাই না। আসলেন আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পাবো আপনি আমার তালাক দিন। আর আরেকটা কথা, আপনি আমার কখনো শুইতে পারবো, যদি আমার শুইতে আসেন আমি কিন্তু ফাঁসি নিব। এই নাস্তা বানায় রাখছি, তুমি ডিম ভাজি খাও না পোস্ট খাও এটা তো জানি না, দুইভাবেই করছি, যেটা মন চা খেয়ালাও নাও। দুলাভাই হইলো আমাকে খাটে শোনা, কারোর হাতে ঝগড়া বিপদ নাই, মেয়েবাজি নাই, আজে বাজে কোনো নেশাও নাই, টেবিলের দোকানে বহে সারাদিন সদাই বেসে। সংসারী মানুষ, সংসারী না চাই। ওর আমার প্রতি আগে থেকে নজর ছিল, যেই দেখছে গড়তে পড়ছি অমনি অমনি যোগ বুঝা কোপ মারছে। নইলে ওর মতো একটা দোকানদারি আমি বিয়ে করি? ও যায় আমার লোকে, যত যাই কস। সালমানের বিয়া না করলে তোর ভালো হয়েছে, টাকা না থাকলে সবাই নিজিবিলি হয়ে যায়, বিটে বাড়ি ছাড়া তো আর কিচ্ছু নাই। আল্লাহ জানেন ফকিরটার লোকে আমি কেমনে সংসার করবো। বন্ধুরা কিছু বলে? কি বলবে? এই যে বিয়ে শাদী করছো, বিয়ের পর তো অনেক কিছু জানতে চায়, আগ্রহ থাকে, আও ব্যাপারে কিছু জিজ্ঞেস কেন? আমাদের মাঝে কিছু আছে যে জানতে চাইবে? আপনার ব্যাপারে কি কথা বললে আমার পছন্দ হয় না, এই জন্য বল না। পড়াশোনা চলতেছে ঠিক মতো? পরীক্ষার ডেট দিছে? টাকা পয়সার কিছু লাগলে তুমি লজ্জা পেও না, হ্যাঁ দিব, সমস্যা নেই। এই যে শোনেন, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকা গিয়ে পরীক্ষা দিব। ঢাকায় পরীক্ষা দিয়ে দিব কি লিগা? তুমি স্কুল করছো এই জায়গায়, কলেজ করছো এই জায়গায়, এখানকার ভার্সিটিতে পড়ো না, আমি ঢাকায় পরীক্ষা দিব। আরে ঠিক আছে বুঝলাম, ধরো ঢাকা তুমি গেলা, তো আমার তো কাম করা এই জায়গায় না, তোমার দেখাশোনা করবো কে? আপনাকে আমি আগেই বলছিলাম আমি আমার ইচ্ছা মতো পড়াশোনা করবো। আপনি যদি না পারেন আমার তালাক দেন, আমি জায়গা, আমি তো আপনার জন্য আমার পড়াশোনা ছাড়তে পারবো না। আমি ঢাকায় পরীক্ষা দিব। ওই কথায় কথায় তালাকের কথা নেবো না, ঠিক আছে? দিবা ঢাকায় পরীক্ষা, কান্ত চোখে লেগে পয়েন্ট নাই আমার, এটা বুঝছি নাই, নাহলে কানতে হইব, কিন্তু কোনো ব্যাপার না। আমার আর ঢাকায় পড়া হয়েছে না। কত স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করবো, আমার কোনো ইচ্ছাই করলো না। আমি আর পড়াশোনা করবো না। কি কইতেছে পড়াশোনা ছেড়ে দিবে মানে? এই এদিকটা গাও, সরকারি নাহলে না এসে তুমি প্রাইভেটে করবা? প্রাইভেট? প্রাইভেটে পড়তে মেলা টাকা লাগে, এত টাকা দেওয়ার মতো মুরদ আছে আপনার? বউরে শহরে পড়াইতে নিবা খুব ভালো কথা, কিন্তু 2 মাস পর যে তোমার অনার্স ফাইনাল পরীক্ষা সেইটা দিব কেনা? তোমার লেখাপড়া করতে হইব না? আচ্ছা ওইটা দিয়ার নেই, সমস্যা নেই, সময় মতো যদি ভর্তিটা না করে পরে ভাববো যার জন্য ভাবতে ছাড়লাম, হ্যাঁ নিজেরটা ভাবে কোন। পাগল হওয়া ভালো কথা, কিন্তু বউর জন্য এত পাগল হওয়া ভালো না। তুমি জাগা সয় সম্পত্তি বেচা বউরে পড়াইতাছ, বউ দেখবা গেছে গা, তখন এই জাগা সয় সম্পত্তি এই ভিটা বাড়িটা শুদ্ধ হারাই। হাই, আমি শাহেদ। আসসালামু আলাইকুম, আমি রুহি। ওয়ালাইকুম সালাম। রুহি, তোমাকে ক্লাসে দেখছিলাম, খুব মনোযোগ দিয়ে লেকচার শুনছিলাম, আর তোমাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। তুমি কি উত্তরাতে থাকতা? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। আচ্ছা, নতুন আসছো, কোথায় উঠছো? মহাখালীতে। মহাখালী? আর তুমি চাইলে আমরা কিন্তু একসাথে ক্যাম্পাসে আসতে পারি, মানে আমার যেহেতু বাইক আছে, সো একসাথেই আসতে পারি, তোমার টাইমটাও সেভ হলো। থ্যাংক ইউ শাহেদ, আমি জানাবো। আপনার আমি কইছি আপনি আমার ভার্সিটিতে আসবেন না, আপনি কেন আইছেন? করে না সেমিস্টার ফ্রি দিতে হইব, অন্ত টাকা পয়সা আছে না লগে, দিতে পারি নাই, বাবুরা লাইছি টাকা। আছেন নেন, পুরোটা আছে, পুরোটা আছে। বুঝলে নিতে হইব না? না আমি গুনে আনছি। চিন্তা আর করবো না, একটা সেমিস্টারের টাকা তো ঠিক মতো দিতে পারি, পিছায় আমার পরে দিতে হয়। এমন একটা মানুষের বিয়ে করছি যার নুন আনতে পান্তে ফোড়ায়। উনি কে তোর রিলেটিভ? রিলেটিভ না, পরিচিত। কি দেখুন এমন করি? কি দেখে বলছো না? না বুঝি না, বুঝাই বলো। Rohi, Rohi, I love you. I really don't know how to explain, but I really, really love you. আমি তোমাকে অলওয়েজ ফিল করি। আমি যখন ক্যাম্পাস থেকে বাসায় যাই আমি অলওয়েজ তোমাকে মিস করি। আমি সব সময় চাই তোমার সাথে কানেক্টেড থাকতে। I love you, রোহি। আমি তোমাকে বিয়ে করতে চাই, রোহি। Is it possible, রোহি? শোনেন, আমি আপনার সাথে ভালো নাই। জানি না আপনি জানেন না, আমি একজনকে ভালোবাসি, ওরে বিয়ে করতে চাই। ক্লাসমেট শাহেদ। শাহেদের মতো শহরের পোলাবান গুলা 2 দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফেলে, 2 দিন শেষ হয়ে গেলে ভালো লাগা আর থাকে না, ভালোবাসা আর থাকে না। এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না, বলো না কষ্ট পাবা। আমি না এত কিছু শুনতে চাই নাই, আপনি আমার ডিভোর্স দিলেন। বুঝতেছো না তুমি? তুমি অনেক আদরে বড় হয়েছো, বদমেজ আছি, কখন তোমার মন ভালো থাকে কখন তোমার মন খারাপ থাকে এটা তো সবাই বুঝবো না।
এত কম সময়ে এগুলো তোমার কষ্ট করছে নেই কি পারবো সবকিছু ব্যালেন্স করতে? একবার বোকামি করছো না, আরেকবার বোকামিটা করো না। ভালোই তো আছো, সমস্যাটা বুঝে গে। ভালো আছি? আমি ভালো আছি? আপনি ভালো আছেন, আমি ভালো নাই। আমি একদমই ভালো নাই। আমি সাহেবকে ভালোবাসি, ওর বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই। আপনি আমার ছাইয়া দেন, আমার ডিভোর্স দেন। আমি ডিভোর্স দিলে তুমি ভালো থাকবা? অবশ্যই ভালো থাকবো। ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে, আমার কেয়ার করে। আমরা বাইকে ঘুরি, আউটিং এ যাই, বাইরে খাইতে যাই। ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে। আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করব, কিন্তু আপনি সেটা কখনই পারবেন না। আপনি আমার ছাইয়া দেন। আপনার কিছু করতে হবে না, আমি সব পেপার রেডি করে রাখছি। আপনি শুধু একটা সাইন দিবেন। বসেন, আসছে। এই কাগজটার মধ্যে একটা সাইন দিবেন, দেন। থ্যাংক ইউ সো মাচ। আরে ম্যাড, তুমি তো লাভ দিয়ে মরে যাবে, বেঁচে যাবে, কিন্তু তোমার বাবা মা ভাই বোন তাদের কি হবে? তারা তো সারা জীবন তোমাকে মনে রাখবে, তাদের কথা তুমি একবারও ভাববে না। ইউ কাওয়ার্ড। ঠিক আছে, তুমি তোমার বাবার ফোন নাম্বার দাও, তোমার মার ফোন নাম্বার দাও। আমার কেউ নাই। হোয়াট? ঠিক এখান থেকে আমার ছেলে লাভ দিয়ে সুইসাইড করে। হয়তো ওর অনেক দুঃখ ছিল, কষ্ট ছিল, অভিমান ছিল, আমি জানতাম না। কিন্তু বাবা বিশ্বাস করো, আত্মহত্যা কোনো সমাধান না। তোমার জীবনেও হয়তো অনেক কষ্ট আছে যা হয়তো জানি না, কিন্তু কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা এটা না বাবা। তুমি এই সমস্যা। এমন তো কোনো কথা ছিল না সাহেব। কেমন কথা ছিল না বলো তো? তোমার আর আমার কি কথা ছিল? আমি ওইখান থেকে আসার পর তুমি আমাকে বিয়ে করবা। 1 বছর হয়ে গেল, বিয়ের কোনো কথাই তুমি বলছো না, বিয়েও করছো না। আমার দায়িত্ব নেওয়ার কথা ছিল, তুমি দায়িত্বটাও নিচ্ছ না। আমি তত কষ্ট করে একটা ছোটখাটো চাকরি ম্যানেজ করেছি, চাকরি করছি, পড়াশোনা করছি, সবকিছু মিলিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আমি আর পারছি না। আচ্ছা রুহি, দেখো আমার সেমিস্টার ফি দিতে হবে, সেমিস্টার পরীক্ষার সময় হয়ে গেছে। আমি হয় তুমি আমার পড়াশোনার দায়িত্ব নাও, না হয় আমার এই শহরে থাকা খাওয়ার ব্যবস্থা করো প্লিজ। আমি একা পাচ্ছি না সাহেব। সবসময় তো টাকা টাকা করো কেন? এই শুধুমাত্র এই একটা কারণে আমি তোমাকে এখন পর্যন্ত বিয়ে, কারণ আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি আসলেই ভালোবেসে আমার সাথে আসছো, আমার সবকিছু দেখে আসো। আই এম রিয়েলি কনফিউজ। আজকে আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কি যেন নাম তোমার? সন্দেশ। সাইলেন্ট। সন্দেশ, খুবই সুন্দর নাম। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার ফ্যামিলির অনেক আদরের, তাই না? একদম। কে কে আছে তোমার ফ্যামিলিতে? স্যার ফ্যামিলিতে বাবা আছেন, আমি, দুজন। রসগোল্লা নাই? আহা, তুমি তো অলমোস্ট কমপ্লিট করে ফেলেছিলে, এখন আবার এখানে এসে সেকেন্ড ইয়ারে ভর্তি হলে? স্যার খাল কেটে কুমির আনা তো মানুষেরই স্বভাব, এমন একটা স্বভাব আমারও ছিল। কুমির চলে আসে, আমার লেখাপড়াটা আর হয়নি, কিন্তু আবার শুরু করবো। ওকে গুড। সাহেব, তোমাকে কোনোভাবেই ফোনে পাচ্ছি না। আমার আগামীকাল সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডেট। আমি এইবার যদি সেমিস্টার ফি জমা দিতে না পারি, আমি হয়তো পরীক্ষা দিতে পারবো না, হয়তো আমাকে ভার্সিটি থেকে বের করে দিবে। আমার কাছে হাত খরচের টাকাটাও নেই। তুমি প্লিজ কিছু একটা করো, কি হয়ে আমাকে একটু কল দাও প্লিজ। স্যার প্লিজ, স্যার এবারের মতো একটা শেষ সুযোগ দেন স্যার প্লিজ। কতগুলো রিটেক আছে তোমার মাথায় আছে? লেখাপড়াটা ঠিক মতো করো, মানে ব্যাপারটাকে একটু ভালোভাবে ডিল করো। এবারের মতো তোমার সেমিস্টার ফি সাবের কল্যাণ ট্রাস্ট থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। আর তুমি তো জানোই অসচ্ছল এবং চাকুরিজীবী স্টুডেন্টদেরকে সাবের কল্যাণ ট্রাস্ট হেল্প করে থাকে। স্যার থ্যাংক ইউ। তবে এটা কিন্তু তোমার শেষ চান্স, ঠিক মতো লেখাপড়া করো। হ্যালো হ্যালো, আচ্ছা তুমি ফোন ধরো না কেন? এই একটু ব্যস্ত ছিলাম, বাসায় আছি। বিজি না? আমি তোমার বাসায় উঠতেছি। বাসায় উঠতেছো মানে? আমি আসলে শাহেদের ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ও আমাকে লাস্ট 1 বছর যাবত বিয়ের কথা বলে ঘোরাচ্ছে, বিয়ে করছে না। ইভেন 7 দিন যাবত আমি তাকে কোনো ফোনে পাচ্ছি না, সে আমার সাথে দেখা করছে না। আপনার সাথে এসে ডিরেক্ট কথা বলি, সবকিছু ফয়সালা আপনার সামনে হোক। আপনি শাহেদকে একটু ডাকুন। শাহেদ, আমি এসব কি শুনছি? বাবা কুল ডাউন, আমি সব এক্সপ্লেন করি। বাবা, ও আমার পরিচিত, আমার রিলেশন ছিল, এন্ড একটা পর্যায়ে গিয়ে আমি ভাবছিলাম যে ওর সাথে আমার যায়। আই ওয়াজ রং বাবা। ও একটা গোল্ড ডিগার বাবা, ওর টাকা পয়সা লোভ। মুখ সামনে কথা বলো তুমি। কি বলতে চাও তুমি? কেন আসছো আমার বাসায়? কেন আসছে বোঝো না তুমি? বিয়ের কথা বলে কেন ঘোরাচ্ছ? বাবা, শি ওয়াজ ম্যারিড। আমি মানে ওর সাথে আমার রিলেশনশিপ ছিল, বাট আমি কোনোভাবেই জানতাম না বাবা রিলেশনশিপের আগে দ্যাট ও ম্যারিড ছিল। ওর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে আসছে আমার কাছে, এন্ড এটা আমি জানার পরেও আমি সেটা অ্যাকসেপ্ট করে নিছি। তুমি আমাকে যে পকেট মানি দিতে বাবা, সেখান থেকে আমি সেমিস্টার ফি দিতাম, আমার খরচ দিতাম। এরপরেও আমার সাথে চিট করছে। আঙ্কেল বিশ্বাস করুন, আমি লোভী না। হ্যাঁ, আমি যা করেছি সবকিছু ওকে ভালোবেসে করেছি। আমার হাজবেন্ডের সাথে লাস্ট টাইম আমার বনিবনা হচ্ছিল না, আমি ওকে ভালোবেসে আমার হাজবেন্ডকে আমি ডিভোর্স দিয়েছি। ওর থেকে আমি ঢাকা শহরে একা থাকি, ছোট একটা জব করি, টাকা দিয়ে আমি নিজে সব খরচ চালাই। আমি শুরু থেকে বুঝতে পেরেছি যে তুমি একটা অসভ্য ফ্যামিলি থেকে এসছো, নাহলে এখানে এসে এইসব কথা বলতে না। আমি এটাও বুঝেছি যে তুমি একটা আনএডুকেটেড ফ্যামিলি থেকে এসছো। সেকেন্ডলি, তোমার এত বড় সাহস হলো কি করে? তুমি বিয়ে করেছো, তারপরে আমার ছেলের সাথে সম্পর্ক করেছো। তুমি আমাদের ফ্যামিলি সম্পর্কে জানো?
কোন অ্যাঙ্গেল থেকে তোমার সম্পর্ক ভালোবাসা বা বিয়ের শাদী পর্যন্ত যাবে? তুমি তোমার স্বামীকে ঠকিয়েছো, প্রতারণা করেছো, এখন আমার ছেলের সাথে প্রতারণা করছো। আমি চাই না তোমার দিক থেকে আমার ছেলের সাথে কোনো প্রকার যোগাযোগ থাকবে। তুমি বের হয়ে যাও, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি রেডি হচ্ছি, অফিস আসতেছি। আজ থেকে আপনাকে আর কাজে আসতে হবে না। জি স্যার। স্যার কি বলছেন? কেন? আমি কি করেছি? আপনি কি করেছেন সেটা আপনি জানেন না? স্যার আমি তো নিয়মিত অফিসে আসি, আমি সব কাজ মন দিয়ে করি। কেন এমন হচ্ছে? কেন কেন করা হচ্ছে এমন? আমাদের এখানে আসলে সব মানুষের জন্য চাকরির ব্যবস্থা আছে। মনে হয় গতকাল একটি বাড়িতে গিয়ে সিক্রেট করে এসেছে। ওনারা তো আসলে আমাদের বসের ফ্রেন্ড, ওখান থেকে ফোন এসেছে যে ধরনের ঘটনা ঘটিয়ে এসেছে, তারপর আপনার এই চাকরিটা আসলে উই আর রিয়েলি সরি। সন্দেশ, আমি তোমাকে এখানে দেখে খুব খুশি হয়েছি। আসলে পরিশ্রম মানুষকে কতটা সফল করে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। কি নাম আপনার? রুহি। রুই, আমি কি আপনাকে চিনি? সিমন সাহেব, দেখুন আমাদের এটা তো রেস্টুরেন্ট বিজনেস, তাই না? এমপ্লয়ীদের ম্যানার থাকাটা ইম্পর্টেন্ট। রুহি, আপনি এদিকে আসুন। সরি, আপনার চাকরিটা হচ্ছে না, আপনি আসতে পারেন। স্যার কি বলেন? আপনি না একটু আগে বললেন আমার সবকিছু ওকে, আমি তো ভেবে ফেলেছি আমার জবটা হয়ে গেছে। আপনি বলেছেন আপনি বললে জবটা হয়ে যাবে, তাহলে জবটা কেন হচ্ছে না? রুহি, আমি কিন্তু আপনাকে একটু আগে আরেকটা কথা বলছিলাম যে আমাদের এমডি সাহেব যদি আপনাকে শিওর না করেন, সেক্ষেত্রে আমরা আপনাকে শিওর করতে পারবো না। স্যার আমি সরি স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে আপনাকে মিলিয়ে ফেলেছি, আমি আপনাকে আসলে চিনতে পারিনি। স্যার আমার এই জবটা খুব দরকার স্যার। আমার বাসা ভাড়া, সেমিস্টার ফি সবকিছু বাকি। হয়তো এই জবটা না পেলে আমার জীবনটাই থেমে যাবে স্যার, আমি কিছু করতে পারবো না। আমি স্যার আপনি আপনি যা বলবেন আমি সেভাবে চলবো। আপনি যা যা করতে বলবেন আমি তাই করবো। প্লিজ স্যার, প্লিজ স্যার। স্যার আচ্ছা রুহি, তুমি কি আমাদের স্যারকে আগে থেকেই চিনো? মানে ওই দিন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুমি স্যারকে আগে থেকেই চিনো। হ্যাঁ, আমি ওনাকে আগে থেকে চিনি। না মানে উনি আমার ক্লাসমেট, আমরা একই ভার্সিটিতে পড়ি, একই ক্যাম্পাসে আছি। ওনার পড়াশোনায় গ্যাপ ছিল, এখন আমাদের সাথে কন্টিনিউ করছে। প্রথমে হিসাব চেয়েছি। বাবা, এরকম করলে তো হবে না। আমি তো একটা দায়িত্ব নিয়েছি, এই জায়গাটা কিন্তু একটু চেক করা উচিত। টাকা পয়সার বিষয়, ব্যবসার বিষয়, এখানে আসলে এইভাবে সবাইকে ছাড় দিতে হয় না। আচ্ছা সব বাদ দিলাম, আপনি এটা দেখলে আমার ভালো লাগবে প্লিজ। যে ছেলে তার স্ত্রীর জন্য শেষ সম্বলটা বিক্রি করে দেয়, আমি তার কাছ থেকে হিসাব নেব। দেখ বাবা, তুই ছাড়া আমার আর কে আছে? এতদিন এগুলো সব আমি কষ্ট করে সামলেছি, এখন থেকে তুই সামলাবি। আমাকে তো কোনো হিসাব দিতে হবে না। তুই তোর মতো করে চালা। আঙ্কেল, আমি অনেক বড় ভুল করেছি। সন্দেশের মতো ছেলেকে আসলে আমি দূরে ঠেলে দিয়েছি, অবহেলা করেছি। আমি কাজটা ঠিক করিনি। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি আঙ্কেল। সন্দেশ, সন্দেশ, আমি ভুল করেছি। আমি তোমাকে ডিভোর্স দিয়ে শাহেদের কাছে গিয়েছি। আমি ভেবেছিলাম ওইটাই জীবন। শহরের মানুষরা অনেক ভালো, জীবনে চলতে অনেক টাকার দরকার। ভেবেছিলাম শাহেদকে বিয়ে করে সুন্দর একটা সংসার করবো, ঘুরবো ফিরবো, যে সংসারে কোনো অভাব থাকবে না, খুব গোছানো একটা সংসার হবে। কিন্তু সেটা আমার স্বপ্নই ছিল। বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা বুঝতে গিয়ে সব ফেক মানুষদের মাঝে আমি আসলে সত্যিকারের ভালোবাসাটা খুঁজে পাইনি। আমি বুঝতে পেরেছি জীবনে চলার জন্য যোগ্যতা দরকার হয়। আমাকে তোমার কোনো কিছু দিতে হবে না, পড়াশোনার জন্য কোনো খরচও দিতে হবে না। আমি নিজের যোগ্যতা দিয়ে পড়াশোনা করে চাকরি করে টাকা পয়সা উপার্জন করব। সন্দেশ, আমি শুধু চাই তোমার পাশে তোমার বউ হিসেবে স্বীকৃতি পেতে। আমার মনে হয় তোমার এখন যাওয়া উচিত, প্লিজ। মানুষ তার জীবনে সবচেয়ে বেশি ওই জিনিসটার পিছনে দৌড়ায়, যে জিনিসটাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি যেমন তবুর কিছু দৌড়াইছি, কেন যেন আমার জন্মের পর পর আমার পরিবারের সবাই রয়েছে। আমার বুদ্ধির পরে কখনো এই পরিবার কি জিনিস আমি বুঝি। যেদিন তোমার বিয়ে করছিলাম আমি ভাবছিলাম হয়তো আমার এদিন ঠিক আছে, সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমার কাছে আমার পরিবার পাবো। কিন্তু আমি বুঝছিলাম, আমি ভাবছিলাম তোমার মতো একটা মানুষ যদি আমার জীবনে থাকে, আমার জীবনে হয়তো আর কোনোদিন কোনো আফসোস থাকবে না। আমি সেইখানেও ভুগছিলাম। আমি আসলে এই মানুষটাই যারা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। শুধু আমি কেন, যে ছেলেটার জন্য আমার ছেড়ে গেছিল না, ওই ছেলেটাও ওই মানুষটা যা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো। আমি জানি তুমি কি তোমার ভালোবাসার জিনিস আর কোনোদিন নিজের চেহারাটা আমার দেখো।